সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম আমাদের আজকের অতিথি। মঞ্জুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রতিদিন আলোচনায় সাংবিধানিক কাউন্সিল খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। ইত্তেফাক ভিসির পদত্যাগ দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বন বেড়েছে, সহযোগিতায় এক শ্রেণীর শিক্ষক। মানবজমিন রক্তাক্ত কাশ্মীর দুদকে 3 মাসে ৫,৪৫১ অভিযোগ। সমকাল একের পর এক খুন, আসামিরা অজ্ঞাত, রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করুন। কালের কণ্ঠ ঝুঁকিতে এয়ারলাইন্সের বিনিয়োগ, স্বাধীন সত্তায় ফিরতে চায় বিটিআরসি। আমার দেশ শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে চরম দুর্ভোগ, এশিয়াটিক গ্রুপের সব ব্যাংক হিসাব জব্দ। আমাদের সময় সামাজিক মাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধে পুলিশ, আর রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন। কালবেলা জুডিশিয়াল সার্ভিস কমিশন পাচ্ছে নিয়োগের ক্ষমতা, রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থান পুরো অঞ্চলের নিরাপত্তা নষ্ট করবে। দেশ রূপান্তর, ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই বিএনপির, সাবেক সচিব হেলাল সহ 32 জনের প্লট জালিয়াতি। সময়ের আলো বেহাল, শিক্ষাঙ্গনে আস্থার সংকট, নির্বাচনমুখী কর্মসূচিতে ঝোঁক। খবরের কাগজ ডিসেম্বরের পক্ষে পাল্লা ভারী, 10 দল চায় জুন পর্যন্ত টানতে, 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার। দিনকাল ভালো কাজের লক্ষ্য থাকলে জনগণ আপনার পক্ষে রায় দেবে। নতুন বাজারে তৈরি পোশাকের রপ্তানি বাড়ছে। করতোয়া দুবাইয়ে অর্থ পাচারকারী 70 ভিআইপি শনাক্ত। অবকাঠামোগত নয়, জীবনযাত্রার মান উন্নয়নই প্রকৃত উন্নয়ন। বাংলাদেশ প্রতিদিনের যে শিরোনাম, সেই শিরোনাম ধরেই আমরা আলোচনাটা শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আলোচনায় সাংবিধানিক কাউন্সিল। এটার মধ্যে কি আছে এই রিপোর্টে? সাংবিধানিক কাউন্সিল আলোচনাটা এটা যে এখন নতুন করে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ করছে, তারা বিভিন্ন এভিনিউ তৈরি করছে, বিভিন্ন সেক্টর তৈরি করতেছে। তার মধ্যে একটা হলো সাংবিধানিক কাউন্সিল। সাংবিধানিক কাউন্সিলের ব্যাখ্যাটা এরকম যে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য এরকম একটা সাংবিধানিক কাউন্সিল তৈরি করা। তো এখন আবার এর মধ্যে আরেকটা ইস্যু আছে যে সংবিধানের যে 70 অনুচ্ছেদ যেটা আছে সেটাও বিলুপ্ত করা। গুরুত্বপূর্ণ হলো যে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, তো মানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ যেটা আমরা বলি আর কি। তো ক্ষমতার ভারসাম্য রক্ষা করা অথবা ক্ষমতার করার জন্য যদি আরেকটা কাউন্সিল গঠন করা হয়, সেইটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে কিনা, বা জাতীয় সংসদের যে সার্বভৌমত্ব সেটা সাংঘর্ষিক হবে কিনা, এখন পর্যন্ত আলোচনা কিন্তু এটা নেই। এবং এই কারণেই কিন্তু এই আলোচনাটা শেষ পর্যন্ত কি পরিণত হবে জানি না। তবে এই আলোচনাটায় আমার যদ্দূর মনে হয় যে কোনো রাজনৈতিক দল এই আলোচনা মানবে না। কারণ কোনো রাজনৈতিক দল এই আলোচনা যদি মানে, ওই রাজনৈতিক দলের পরপর 2 বার প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা এই পর্যন্ত কিন্তু সবাই মেনে নিচ্ছে। তারপরে ড্রপ দিয়ে আবার হতে পারে প্রধানমন্ত্রী, যেটা মালয়েশিয়াতে আছে, মানে আমেরিকাতেও আছে, যে ট্রাম্প আবার আসছে, ড্রপ দিয়ে আবার আসছে। তো সেই কারণে আমাদের এই গণতান্ত্রিক প্র্যাকটিস এটা থাকতেই পারে। কিন্তু এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশন বিএনপির সাথে 3 দফা বৈঠক করেছে। বিএনপির সাথে 3 দফা বৈঠকে ছোট বিষয়গুলো কিন্তু মীমাংসা হয়ে গেছে। বড় যে বিষয়গুলো, মোটা দাগের যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু মীমাংসা হচ্ছে না, এবং মীমাংসা হবে বলেও আমার মনে হচ্ছে না। কেন? কারণ এই জন্য হবে না, কারণ ঐক্যমত্য কমিশন একভাবে চাচ্ছে, রাজনৈতিক দলগুলো আরেকভাবে চাচ্ছে। ঐক্যমত্য কমিশন একটা নির্দিষ্ট প্রেসক্রিপশনে কিন্তু আগাচ্ছে যে তারা এই জিনিসগুলা করে দিবে, আর রাজনৈতিক দলগুলো বলছে, মানে তাদের চিন্তাটা হলো যে আমরা এই জিনিসগুলা এই জায়গা থেকে বেরিয়ে আসব, তোমরা চাইলেই আমরা রাজি হব না। আর ঐক্যমত্য কমিশনের হলে আমরা যেটা চাবো সেটাই তোমাদের করতে হবে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, 2 দিন আগে এনসিপি নতুন দলের একজন নেতা প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করতে গেছিলেন। ওই জায়গায় তিনি বলে ফেলেছেন যা হবে ঐক্যমত্য কমিশনের যে সনদ সেটার ভিত্তিতে হবে।
এবং এই নির্বাচন কমিশন থাকবে কিনা সেটাও তার উপর ভিত্তি করে হবে। তার মানে ঐক্যমত্য কমিশন যেটা করে দিতে যাচ্ছে সেটা এখন আমরা জুলাই সনদ বলতেছি, কিন্তু সেই জুলাই সনদটা কি সনদ আকারে থাকবে নাকি আরেকটা সাংবিধানিক একটা জায়গায় যে সংবিধানের প্যারালাল একটা কিছু তৈরি হয়ে যাবে, সেইটা তৈরি হবে কিনা? সেটা যদি হয়ে যায় তা আমি কোনটা মানব? আমি যদি জুলাই সনদ মানি সেটা কি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় কিনা? অনেক জায়গায় জুলাই সনদটা যেভাবে আগাচ্ছে, যেভাবে আলোচনা হচ্ছে, সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে। আমার সংবিধানে যদি আমি মৌলিক অধিকারের কথা বলি, তবে এই জায়গায় আমি মৌলিক অধিকার খর্ব করছি। কারণ আমি বলতে পারি না যে আমি পরপর 3 বার প্রধানমন্ত্রী হইতে পারবো না। আমার সংবিধান কিন্তু বলে নাই যে তুমি পরপর 3 বার হইতে পারবা না, কিন্তু সাংবিধানিক কাউন্সিলে কিন্তু আবার বলে দিবে যে পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবা না। তো অনেক কিছু আছে যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে। এই সংবিধানের সাথে সাংঘর্ষিক যতটা এড়ানো যায় ততটা কিন্তু এই অবস্থা থেকে মানে বের হওয়ার সুযোগ আছে। কিন্তু আমি সবসময় মনে করি যে ঐক্যমত্য কমিশন যে চেষ্টাটা করছে সকল রাজনৈতিক দল, ঐক্যমত্য কমিশনের কাজ কি? ঐক্যমত্য কমিশনের এখন পর্যন্ত যেটা হলো আমি মনে করতেছি যে সরকার যেটা মানে ডাইরেক্টলি করতে পারছে না সেটা ঐক্যমত্য কমিশনের ঘাড়ের উপর দিয়ে করানোর চেষ্টা করছে। এবং রাজনৈতিক দলগুলো যেটা সন্দেহ করছে যে ঐক্যমত্য কমিশনের যে কাজটা সেটা যতটা না ঐক্যমত্য প্রতিষ্ঠায় হবে তার চেয়ে বেশি চেষ্টা হবে নির্বাচনটা পিছিয়ে দেওয়া, এই আলোচনা করে এইটা হয় নাই সেটা হয় নাই এরকম করা। এটা রাজনৈতিক দলের নেতাদের কিন্তু সন্দেহ, তারা অনেক সময় প্রকাশ করছে না, কিন্তু 1 to 1 যখন কোনো রাজনৈতিক দলের নেতার সাথে কথা হয় তখন প্রায় সকল রাজনৈতিক দল এনসিপি ছাড়া সবাই কিন্তু সন্দেহ করতেছে যে এটা আমরা এমন একটা প্রসেসের মধ্যে যাচ্ছি যাতে এই আলোচনাটা দীর্ঘায়িত হয়, যাতে নির্বাচনটা দীর্ঘায়িত হয়, যাতে এই ডিসেম্বর থেকে আপনি দেখেন নির্বাচনের ঘোষণা নিয়েও কিন্তু নানা রকম কথা হয়েছে। প্রধান উপদেষ্টার আলোচনা থেকে বলা হয়েছে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে, আবার প্রেসিং থেকে পরের মুহূর্তে বলা হয়েছে যে না ডিসেম্বর পর্যন্ত এটা ভুলভাবে হয়েছে, সেটা ডিসেম্বর না জুন পর্যন্ত হয়েছে। তো এখন জুনের পরেও যে নির্বাচনটা হবে সেইটার ব্যাপারেও কিন্তু গতকাল মির্জা আব্বাস সাহেব বলেছেন যে তাদের যে ভাবসাব তাতে মনে হচ্ছে তারা নির্বাচনটা খুব তাড়াতাড়ি দিতে চাচ্ছে না। এই যে রাজনৈতিক দলের মধ্যে যে সন্দেহটা তৈরি হচ্ছে, এই সন্দেহটা যদি সবার মধ্যে তৈরি হয়ে যায়, আস্থার সংকট যদি এই সরকারের মধ্যে কাজ করে, তবে এই রাজনৈতিক দলগুলো যদি তাদের প্রতি আস্থা না পায় তবে সাধারণ মানুষের আস্থা কিন্তু থাকবে না। আমরা দেখেন এখন পর্যন্ত এই সরকারের একটা বিপ্লব করে সরকার আসছে, 8 মাসের মধ্যে সরকার আমরা রান করছি। ইতিমধ্যে কিন্তু আমরা দেখলাম যে 2 জন উপদেষ্টার ব্যক্তিগত সহকারীকে অপসারণ করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে, অথবা তাদের ভাষায় তারা রিজাইন করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো কি? এই যে মন্ত্রণালয়ে বা বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে তারা টাকা ছাড়া কোনো ফাইল মুভ করতে দিত না, সব কিছুতেই তাদের মধ্যে টাকা নিতে হতো, এইটা সেটা অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে। ক্ষমতার অপব্যবহার, মানে ক্ষমতাবান হয়ে আবার ক্ষমতাচ্যুত হয়েছে, ক্ষমতার অপব্যবহার করেছে। এখন মানুষের মধ্যে যে আলোচনাটা হচ্ছে, সচিবালয়ে যে আলোচনাটা হচ্ছে, এইটার একটা তদন্ত হবে কিনা যে আসলে তাদের বিরুদ্ধে যেই অভিযোগগুলো ছিল, কি অভিযোগ ছিল, কেন তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, বা আনাগুনা কানাঘুষা কি হচ্ছে, সেটা নিয়ে একটা নিরপেক্ষ তদন্ত হবে কিনা। যদি সেটা নিরপেক্ষ তদন্ত হয় তবে সরকারের ট্রান্সপারেন্সিটা অসম্ভব মানুষ গ্রহণ করবে। আর যদি সেই নিরপেক্ষ তদন্তটা না হয় তবে সাধারণ মানুষ যদি ধরে নেয় যে 8 মাসে যা কামানোর কামিয়ে ফেলেছি, এখন তাদেরকে নিরাপদ করার জন্য, সেই কামানোর টাকা পয়সাগুলো নিরাপদ করার জন্য তাদেরকে আস্তে করে সরিয়ে দিলাম। এখন দেশের সাধারণ মানুষ যদি এইভাবে ভাবে তো কিছু করার তো থাকবে না। সেই কারণে এই জায়গাটা পরিষ্কার করার জন্য তাদেরকে কেন বাদ দিলাম, তাদের বিরুদ্ধে অভিযোগ কি, অথবা তাদের এই যে কানাঘুষা যেগুলো আছে সেগুলা একটা ওপেন তদন্ত করা যায় কিনা, যে ঠিক আছে আমরা তদন্ত 5 সদস্যের বা 2 সদস্যের একটা তদন্ত কমিটি করে দিলাম, তাদের বিরুদ্ধে কারো যদি কোনো অভিযোগ থাকে এই তদন্ত কমিশনের কাছে বা তদন্ত কমিটির কাছে জমা দেন, সেটা মানে চেকলিস্ট করে তারপরে তারা দেখবে যে আসলে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। সব জায়গায় কিন্তু ট্রান্সপারেন্ট হইতে হবে। আপনি এদেরকে নিয়োগ দিলেন, এই 8 মাস পরে তাদেরকে আবার অব্যাহতি দিলেন, তারা বলতেছে আমরা রিজাইন করেছি, তো ঘটনাটা কি? সচিবালয়ের বাতাসে তো এই কথা বলে না,
তারা রিজাইন করেছে বা অব্যাহতি দিয়েছে, সচিবালয়ের বাতাস এই কথা বলে না। তো সব জায়গায় কিন্তু এরকম সন্দেহ সংশয় কাজ করতেছে। তো সন্দেহ সংশয়টা থেকে বেরিয়ে এসে যতটা বেশি ঐক্যের মধ্যে আমরা থাকতে পারি, ঐক্যমত্য কমিশন যে কারণে তৈরি হয়েছে সেইটা যদি সকল রাজনৈতিক দলকে নিয়ে একটা জায়গায় আমরা আসতে পারি, ঐক্যমত্য কমিশনও যদি যে সনদটা তৈরি করে দিবে সেই সনদটা যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের ফ্রেমওয়ার্কের মধ্যে যদি করে দেয়, তখন মানুষ বুঝতে পারবে যে ঐক্যমত্য কমিশনের চেষ্টাটা একদম শতভাগ সরকারের যে আন্তরিকতা জুনের মধ্যে নির্বাচন দেওয়া তার সাথে মিলে যায়। আর যদি সেটা না হয়, যদি ঐক্যমত্য কমিশনের এই প্রক্রিয়াটা দীর্ঘায়িত হয়, তখন কিন্তু ধরে নেওয়া হবে যেটা সাধারণ মানুষ রাজনীতিবিদরা আলোচনা করছে, সরকার সরাসরি যেটা করতে পারছে না বা করছে না সেটা ঐক্যমত্য কমিশনের হাত দিয়ে, ঐক্যমত্য কমিশনকে দিয়ে করানো হবে, এরকম রাজনৈতিক দল কিন্তু ভাবছে। আমরা জানি না শেষ পর্যন্ত ভাবনাটা কোন পর্যায়ে যাবে। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই মঞ্জুর লক্ষ্য করছেন যে প্রতিদিনই একটা করে নতুন রাজনৈতিক দল হচ্ছে, এটার কারণ কি? আমি আজকে আমার রিপোর্টারের কাছে এটা আমি একটা তালিকা চেয়েছিলাম, সে আমাকে তালিকা দিয়েছে এবং অবাক হলাম যে এই যে গত 8 মাসে বিশেষ করে শতাধিক রাজনৈতিক দলের তালিকা জমা হয়েছে ইলেকশন কমিশনে, এবং এর মধ্যে অধিকাংশ রাজনৈতিক দলের তাদের কোনো ঠিকানা নাই, খালি নাম আছে কিন্তু কোনো ঠিকানা নাই। একটা করে ফোন নাম্বার শুধু দেওয়া আছে, কন্ট্রাক্ট নাম্বার, যে তাদের সাথে যোগাযোগ করবে। তো এখন ঠিকানাবিহীন একটা ইলেকশন কমিশনে তাদের নিবন্ধনের জন্য জমা দিয়েছে কাগজপত্র, সেখানে ঠিকানা নাই। ঠিকানাবিহীন রাজনৈতিক দল যদি হয় তো এইটা তো একটা হরিলুটের জায়গা চলে যাচ্ছে। উদ্দেশ্যটা হলো যদি নিবন্ধনটা পাওয়া যায়, অন্তত নির্বাচনে কোনো না কোনো জোটে যদি জোটগত হয়, কোনো না কোনো জোটে যদি ঢোকা যায়, একটা নির্বাচনের জন্য একটা জোটে গিয়ে যদি অন্তত একটা এমপি প্রার্থীও যদি কোথাও থেকে নেওয়া যায়। নিবন্ধন কিভাবে হবে? কতগুলো ক্রাইটেরিয়া আছে না? ক্রাইটেরিয়া তো নিবন্ধন যদি আপনি একদম টু দি পয়েন্ট ধরে ধরে যদি ক্রাইটেরিয়া ফুলফিল করেন, তখন তো এখন পর্যন্ত যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আছে অনেকের নিবন্ধন তো থাকেই না। কারণ যে সারা দেশে যে কমিটি থাকার কথা, সারা দেশে অফিস থাকার কথা, যেটা নিবন্ধনের ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া তো এখন যে এক্সিস্টিং রাজনৈতিক দল তাদের অনেকেরই তো নাই, কিন্তু রাজনৈতিক দলগুলো আছে তো। এবং অনেক রাজনৈতিক দলগুলো আছে যাদের একজন দুইজন নেতাকে মানুষ চিনে, আর কাউকে চিনে না। একজন নেতা, এক নেতা এক দল, এরকম একটা বিষয়। তো এখন আমরা দেখি যে এই যে রাজনৈতিক দলের জন্ম হওয়ার একজন উর্বর সময় কিন্তু এটা, যে এখন নির্বাচনের আগে এই উর্বর সময়ের মধ্যে কি পরিমাণ জন্ম নিতে পারে এবং জন্ম সাস্টেন করে কিনা সেটা একটু অপেক্ষা করতে হবে আর কি। ধন্যবাদ। শিক্ষাঙ্গনে এক ধরনের নৈরাজ্য চলছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন। এই নৈরাজ্যটা আসলে আমি মনে করি যে শিক্ষাঙ্গনের নৈরাজ্যটা তো আগেও ছিল, কিন্তু এই সময় নৈরাজ্যটা একটু বেশি হয়ে গেছে। বেশি হওয়ার মূল কারণ হলো, কারণ ক্লাস 7 থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত যারা এখন পড়াশোনা করছে, এই একটা জেনারেশন কিন্তু জুলাই বিপ্লবের বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে। এবং এই ছাত্রদের মধ্যে যারা অংশগ্রহণ করেছে তাদের অনেকের মধ্যে, প্রায় 90% মধ্যে একটা মানসিকতা তৈরি হয়ে গেছে, তারা দেশে একটা বিপ্লব তৈরি করেছে এবং তারা হিরো। এবং এই যে তাদের মধ্যে হিরোইজম কাজ করতেছে, হিরোইজমের কাজের জন্য অনেক শিক্ষক ক্লাসের মধ্যে ছাত্রদেরকে এখন ধমক দেয় না, শাসন করে না, ভয় পায় যে কোনো ছাত্র যদি শাসন করতে গিয়ে উল্টা বেয়াদবি করে। আমার সাথে, আমি এর আগেও বলেছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষকের সাথে আমি একদিন আমার একটা ব্যক্তিগত কাজে গিয়েছিলাম। আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার, এই যে জুলাই বিপ্লব হলো, আপনার অনুভূতি কি, আপনি কিভাবে মূল্যায়ন করছেন, শিক্ষাঙ্গনে আপনার অবস্থাটা কি? তখন উনি একটু চুপচাপ থেকে বললেন যে আগে ক্লাসে আমি ছাত্রদের একটু অমনোযোগী হলে বা এই যে হলে আমি একটু শাসন করতাম, একটু ধমক দিতাম, এখন আমি ধমক দেওয়ার সাহস পাই না। এমন ধমক দেওয়ার সাহস পান না কেন? যদি ওই বিপ্লবী ছাত্ররা যে নিজেকে হিরো ভাবতেছে এখন, সে যদি আমার সাথে বেয়াদবি করে, তো এই যে আমার শিক্ষক জীবনের যে সারা জীবনের এত দিনের যে কেরিয়ার, সেটা তো আমার শেষ হয়ে যাবে, আমি তো নিজের থেকে শেষ হয়ে যাব।
আত্মমর্যাদা তো আমার থাকবে না, আমি তো লজ্জায় শেষ হয়ে যাব। সেই লজ্জা থেকে নিজেকে রক্ষা করার জন্য, আত্মসম্মান রক্ষা করার জন্য এখন আমি ছাত্রদের ক্লাসে ধমকও দেই না। ছাত্ররা এখন অনেক গার্জিয়ান বলতেছে তার সন্তান মানে কথা শুনছে না, বলছে গার্জিয়ানকে বলছে তোমরা এগুলো বুঝবা না, আমরা একটা নতুন বিপ্লব করে একটা দেশ স্বাধীন করে নতুন স্বাধীনতা এনেছি, তোমরা এসব বুঝবা না, এরকম হয়ে যাচ্ছে। আর আরেকটা সবচেয়ে জঘন্য যে কাজটা হয়েছে, এই যে অটো পাসের কারণে লেখাপড়া না করেও তো পাশ করা যাচ্ছে, আন্দোলন করলেই তো আমি পাশ করে যাচ্ছি, যে আমি পরীক্ষা দিব না, পাশ করে দিতে হবে, এরকম আন্দোলন হয়েতে বেশ কিছু পরীক্ষা হয়েছে। তো আর শিক্ষাঙ্গনের বিশেষ করে এই জায়গাটায় যদি আপনি দেখেন, পলিটেকনিকের যে আন্দোলনটা, তারপরে কুয়েটের যে আন্দোলন হলেই এখন দেখা যাচ্ছে শুধু শিক্ষার্থী না, সব জায়গায় কাফনের কাপড় পরে আন্দোলন করতেছে। কাফনের কাপড়টা কি এত সস্তা? কাফনের কাপড় পরে আন্দোলন করলে আন্দোলন একদম মানে সাংঘাতিক রকম মানে বিজয় আসবে, আন্দোলন সফল হয়ে যাবে। আসছে তো, হ্যাঁ, কিন্তু কাফনের কাপড়টা তো অ্যালাউই করা উচিত না। কাফনের কাপড়ে একটা সাংঘাতিক রকম একটা মারাত্মক রকম শেষ পর্যায়ের একটা আন্দোলনের, আর আমরা এইটাকে একটা আন্দোলনের ট্রেডিশন মনে করতেছি যে কাফনের কাপড় পরে আমরা আন্দোলন করতে, এটা বীরত্ব। এই প্র্যাকটিস বন্ধ করা দরকার। আর ঢাকা শহরের মধ্যে যে ছাত্রদের মধ্যে যে একটা স্থায়ী মারামারির যে জায়গাটা, আমার ঢাকা কলেজ এবং সিটি কলেজ, এই জায়গার যে নৈরাজ্য, এই জায়গার নৈরাজ্য তো আপনি এমনি বন্ধ করতে পারবেন না। আপনার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে পারবেন না, যদিও একটা সমঝোতার আলোচনা বোধহয় চলছে যে একটা সমঝোতা করা যায় কিনা। এই জায়গার রেস্ট্রিক্ট একদম মানে কঠোরভাবে একটা আন্দোলন, একটা সিদ্ধান্ত হওয়া দরকার যে একদম সিসিটিভি ফুটেজ ধরে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, ভাঙচুর করেছে, মারামারি করেছে, 2 শিক্ষা প্রতিষ্ঠান বসে তাদের সবাইকে বহিষ্কার করা, এরকম একটা কঠোর সিদ্ধান্ত যদি নেওয়া যায়, একমাত্র তখন এই 2 শিক্ষা প্রতিষ্ঠানের এই যে জন্মের পর থেকে এই 2 শিক্ষা প্রতিষ্ঠানের জন্মের পর থেকে যে মারামারি, এটা বন্ধ হবে, এছাড়া বন্ধ হবে না। এবং প্রত্যেক গার্জিয়ানেরও সচেতন হওয়া দরকার যে আমার ছেলেটা যে ঢাকা কলেজে পড়ছে, আমার ছেলেটা যে সিটি কলেজে পড়ছে, এই যে মারামারিটা হলো, আমার ছেলে অংশগ্রহণ করেছে কিনা, যদি অংশগ্রহণ করে থাকে আমি তাকে নিবৃত্ত করি যে তোমাকে আমি মারামারি করার জন্য পাঠাই নাই। ঘর থেকে যদি সন্তানদেরকে মানে তদারকি করা না হয়, এই সন্তান কলেজে ভর্তি হওয়া মানেই হলো স্বাধীন হয়ে যাওয়া, মারামারি করা। এবং অনেকগুলো সন্তান তো এইভাবে ঢাকা কলেজ সিটি কলেজে মারামারি করে খুন হয়েছে, অনেকে আহত হয়েছে এই পর্যন্ত ইতিহাসে, আমরা এই পর্যন্ত মারামারিতে যা দেখলাম। কিন্তু এটা তো আর চলতে দেওয়া যায় না। শিক্ষাঙ্গনের রাজনীতি একটা বিষয়, আর শিক্ষাঙ্গনের মারামারি ভিন্ন বিষয়। মারামারি হলে সিটি কলেজের, আর এই জায়গাটায় আরেকটা কলেজ আছে, সিটি কলেজ, ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ, 3টা কলেজ মিলে এই টোটাল এলাকার ব্যবসা বাণিজ্য কিন্তু ধ্বংস। ঢাকা কলেজের কেন্দ্রিক করে নিউ মার্কেট এবং গাউসিয়া টসির এই এলাকায় বিস্তৃত একটা এলাকা, এমনি মারামারি হয়, তারপরে আবার চাঁদাবাজি হয়, সব মিলিয়ে এত একটা অস্থির অবস্থার মধ্যে এটার একটা স্থায়ী সমাধান হওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বিশ্বব্যাংকের একটা পূর্বাভাস হচ্ছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে, তারা যেটা বলছে যে প্রবৃদ্ধি হবে 3.3%। হ্যাঁ, এটা আসলে ওয়ার্ল্ড ব্যাংকের আমাদের এই শুধু বাংলাদেশ না, সাউথ এশিয়ান সবগুলা কান্ট্রিতেই আছে, এবং আমাদের 3.3, ভারতের বোধহয় 6.6, আর পাকিস্তানের মধ্যে আরও কম 2.7। এই যে প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে যে আমাদের অর্থনীতির যে অবস্থা, আর এখন ট্রাম্পের যে শুল্ক যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ, সব মিলিয়ে এটার প্রভাব কিন্তু পড়বে, এবং কোনো আশার আলো নেই যে এই প্রবৃদ্ধি বাড়ানোর কোনো আশার আলো কিন্তু দেখা যাচ্ছে না। এখন আরেকটা ইস্যু এখন আসতেছে, এই যে আমাদের প্রতিবেশী দেশে কাশ্মীর ইস্যু যেটা তৈরি হয়ে গেল, যে এইটা কেন্দ্র করে যদি 2 দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে। ইতিমধ্যেই ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, ট্যারিফ স্থগিত করেছে, 2 দেশের মধ্যে কূটনৈতিক যুদ্ধের জন্য প্রস্তুতি হয়েছে, 2 দেশের মধ্যে বর্ডারে সশস্ত্র বাহিনী মোতায়েন হয়েছে। এইটা যদি হয়, এটার প্রভাব কিন্তু আমাদের এই বেল্টেও পড়বে। তো সেই ক্ষেত্রে এই যে 3.3, এই টেনশন যদি বাড়তে থাকে, 3.3-এর জায়গায় কিন্তু আরও নিচে নেমে যাবে। অর্থনীতিতে কোনো সুবাতাস নাই। তো আমাদের দেশে তো ধরেন জুলাই বিপ্লবের পরে
একমাত্র সেক্টর যেটাতে প্রথম দিকেই দুইটা সেক্টরে একদম প্রথম জোর দেওয়া দরকার ছিল, একটা হলো আইন শৃঙ্খলা, একটা হলো অর্থনীতি। মুশকিলের ব্যাপার হলো এবং দুঃখজনক হলো এই দুইটাতেই সরকার মনোযোগ কম দিয়েছে। এখন পর্যন্ত পুলিশ তার ট্রমা কাটাতে পারে নাই, এখন পর্যন্ত অনেক থানা স্বাভাবিক কার্যক্রম করতে পারে নাই, এখন পর্যন্ত অনেক পুলিশ রাস্তায় দাঁড়িয়ে আগের মতো ডিউটি করতে পারে না, ভয় পায়। তো পুলিশিং এবং অর্থনীতি, ব্যাংকিং সেক্টর তো এখন অনেক খারাপ অবস্থা। বহু ব্যাংক, যে 8-10টা ব্যাংক যেগুলো রুগ্ন ব্যাংক আমরা বলা হচ্ছে, মার্জিংয়ের চেষ্টা করা হচ্ছে, এই ব্যাংকগুলোতে 5,000-10,000-এর বেশি টাকা দিতে পারছে না। আমি একজনের ঘটনা জানি, সে তার অসুস্থ মানুষ, সে ফিক্সড ভিজিট করেছিল তার চিকিৎসার জন্য, কিন্তু যখন তার খুব বেশি কষ্ট হলো তখন ইন্ডিয়া যাবে চিকিৎসার জন্য, ওই ব্যাংকে গিয়া টাকা পাচ্ছে না। ব্যাংকের এমডি পর্যন্ত গিয়েছে, চেয়ারম্যান পর্যন্ত গিয়েছে, টাকা পাচ্ছে না। অবশেষে ওই ব্যাংকে গিয়ে বসে থেকে 10 লক্ষ টাকা সে নিয়ে আসছে যে তার চিকিৎসা করানোর জন্য। সেই জায়গায় তার অনেক টাকা ডিপোজিট আছে, সে টাকা পাচ্ছে না। তো এই যে অর্থনৈতিক যে সংকটটা, এই অর্থনৈতিক সংকটে প্রথম দিকেই আসলে শুরু করা দরকার ছিল। এই অর্থনৈতিক সংকটের সাথে যোগ হয়েছে ব্যবসায়ীদের অবস্থা। কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারছে না, সকল ব্যবসায়ী অনিশ্চয়তার মধ্যে আছে। ম্যাক্সিমাম ব্যবসায়ী বুঝতে পারতেছে না তারা কি করবে। এবং ব্যবসায়ীদের নিয়ে আমরা বাংলাদেশে এত বড় একটা বিদেশি বিনিয়োগ সামিট করলাম, বিদেশ থেকে লোক আসলো, আমরা এখানে সাংঘাতিক রকম একটা ফোকাস করলাম, বাংলাদেশকে ফোকাস করলাম, এবং আশিক চৌধুরী এখানে ভালো একটা প্রেজেন্টেশন দিয়েছে, এবং প্রফেসর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার প্রতিও মানুষের বিনিয়োগকারীদের, বিদেশি বিনিয়োগকারীদের অ্যাটেনশনটা ছিল। কিন্তু আমি দেশীয় বিনিয়োগকারী যারা আছে তাদের সাথে এক কাপ চা খাওয়ার সময় পেলাম না 8 মাসে। তাদেরকে বসতে জিজ্ঞেস করতে পারলাম না, তা 8 মাসে আপনাদের সমস্যাটা কি বলেন, অর্থনীতিতে আমরা আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারবো, আপনারা আমাদেরকে সরকারকে কি সহযোগিতা করতে পারবেন। 8 মাসে ব্যবসায়ীদের সাথে বসে আপনি এক কাপ চা খেতে পারলেন না, আপনি বিদেশি বিনিয়োগকারীদের সাথে একটা সম্মেলন করলেন। এখন দেশের যে এখন পর্যন্ত বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, যে ব্যবসার ক্ষেত্রটা তৈরি হয়েছে, এ তো দেশের বিনিয়োগকারীরা তৈরি করেছে। দেশের বিনিয়োগকারীরা ছোট ছোট মিল ফ্যাক্টরি করে এই জায়গাটা এনেছে। যখন এই দেশে ছোট ছোট মিল ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি, টেক্সটাইল ফ্যাক্টরি হলো, তখন তো বিদেশিরা মনে করলো যে এখানে ইনভেস্ট করা যায়, এখানে ব্যবসা করা যায়। তো যারা বেস তৈরি করলো তাদেরকে বাদ দিয়ে আপনি বিদেশিদের নিয়ে সামিট করেন। এখন পর্যন্ত সকল ব্যবসায়ীদের যদি নিয়ে বসতেন, সকল চেম্বারের নেতাদের নিয়ে যদি বসতেন যে আপনাদের প্রবলেম কি, আপনাদেরকে আমি কি হেল্প করতে পারবো। আপনার নিশ্চয়ই মনে আছে যে আনোয়ার পারভেজ সাহেব তার একটা ডেলিগেট নিয়ে, বিজনেস ডেলিগেট নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে 9 দফা একটা দাবি দিয়েছিলেন। 9 দফার দাবি দিয়ে তিনি বলেছিলেন একটা কথা, যে আপনারা যদি আমাদেরকে, গভর্নমেন্ট যদি আমাদের হেল্প না করতে পারে, তো আমরা ব্যবসা ছেড়ে দিতে পারি, এরকম একটা এক্সিট আমাদের দিয়ে দেখ, যে আমরা ব্যবসা দিয়ে মান সম্মান নিয়ে চলে যাব, জেল কাটতে পারবো না। তো সেই জায়গাটা করে দেবেন। এখন দেশি ব্যবসায়ীদেরকে আপনি এক কাপ চা খেতে পারলেন না, তাদের সমস্যা শুনতে পারলেন না, তাদের কিভাবে হেল্প করবেন সেটা পারলেন না। 150-র উপরে গার্মেন্টস বন্ধ, 100-র উপরে টেক্সটাইল বন্ধ, 120টা পেপার মিল বন্ধ। আপনার জুলাই বিপ্লব শুরু হয়েছিল কি জন্য? জুলাই বিপ্লব শুরু হয়েছিল চাকরির জন্য, কোটামুক্ত চাকরি চাই। তো সেই জায়গায় আপনি 8 মাসের মধ্যে একটা চাকরি আপনি কর্মসংস্থান করেছেন, অথচ হাজার হাজার মানুষ বেকার হয়ে গেল। এই যে বেকারত্ব, এই বেকারত্ব দূর করার জন্য আমি কি একটা ফ্যাক্টরি তৈরি করতে পেরেছি? অথবা যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেল সেই মালিকদেরকে ডেকে কি আমি বলতে পেরেছি যে আপনার ফ্যাক্টরিটা কেন বন্ধ হয়ে গেল? আপনার ফ্যাক্টরি 10,000 লোক কাজ করতো, তারা বেকার হয়ে গেছে। তাদের বেকারত্ব যাতে না হয় সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমরা এই উদ্যোগ নিব, আপনারা ফ্যাক্টরিটা চালান। এখন পর্যন্ত কোনো মালিককে বলা হয় নাই। তো আপনার দেশীয় বিনিয়োগকারীদের সাথে একটা কথা বললেন না, এক কাপ চা খেতে পারলেন না, বিদেশি বিনিয়োগকারীদের আপনি স্বপ্ন দেখালেন। তো স্বপ্ন তো দেখাইতে হবে আগে নিজের দেশের মানুষকে, তারপরে তো আপনি বিদেশি আয়না মুখ দেখবেন। তো সেই জায়গাটায় আমার মনে হয় যে কাজগুলো আগে করা দরকার, এখন ঘোড়া আগে না গাড়ি আগে, সেই চিন্তাটা গভর্নমেন্টকে করা দরকার। সর্বশেষ আইটেম যেটা হচ্ছে, একের পর এক খুন হচ্ছে কিন্তু আসামিরা হলো অজ্ঞাত, কেসটা কি? কেসটা হলো যে আমি যেটা বললাম যে পুলিশ তো এখন ট্রমা কাটিয়ে উঠতে পারছে না। সমাজের সকল ক্ষেত্রে এখন এমন একটা সুযোগ অনেকে নিচ্ছে যে যার সাথে যার শত্রুতা আছে তাকেই সেই শত্রুতার কাজে লাগানো, মানে সুযোগ নিচ্ছে। সুযোগ নেওয়ার পরে, ঘটনা ঘটার পরে
তারপরে পুলিশের কাছে যায়, পুলিশ তো ভয়ে ভয়ে যায়, কারণ পুলিশের কাছে এখন অস্ত্র নাই, পুলিশকে মানুষ ভয় পায় না, পুলিশকে আবার ধমকায়, ছাত্ররা এসে ধমকায়, সমন্বয়কারীরা ধমকায়, অমুক এসে ধমকায়, তমুক এসে ধমকায়। পুলিশ তো ধমকের মধ্যে আছে, আর পুলিশের উপরে যারা আছে তারা তো এখনকার পুলিশের সাথে তাদের গ্যাপ আছে। আইজিপি সাহেব, ঢাকার কমিশনার সাহেবের সাথে এখনকার যারা পুলিশ তাদের সাথে গ্যাপ আছে, অনেকে তারা চিনেনও না, চেনও কমান্ডো নাই। তো সেই জায়গাটায় পুলিশ যদি যতক্ষণ পর্যন্ত আপনার শক্ত না হবে, আপনার রাস্তাঘাটে আপনি এখনই দেখেন না, এই যে আমরা এখন রাত 12টার উপরে বাজে, ঢাকা শহরে আপনি কোথাও একটা পুলিশ পাবেন না যে আমি বাসায় ফেরার পথে যদি কোনো বিপদে পড়ে যাই, যদি কারো কাছে হেল্প চাই, কোনো পুলিশ আমি পাবো না যে আমাকে হেল্প করার জন্য আগায় আসছে। একটা অনিরাপদ ঢাকা শহর কিন্তু এখন আপনি কোথাও পাবেন না। তো ঢাকা শহরের যদি এই অবস্থা হয়, ঢাকা শহরে যদি এক্ষুনি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়, আল্লাহ না করুক, যদি ঘটে যায়, পুলিশ আস্তে আস্তে তো 1 ঘন্টা লাগবে। তো সেই জায়গাটায় ঢাকা শহরের মতো অবস্থা যদি হয়, তো গ্রামে কি হবে, মফস্বল শহরে কি হবে? তো পুলিশের যে ট্রমা কাটেনি, পুলিশের প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ, সেটাও এখন ফিরে আসেনি। এবং মানুষ এবং পুলিশের মধ্যে যে সম্পর্কটা, যে বন্ধুত্বের মধ্যে সম্পর্কটা, সেইটা যতক্ষণ পর্যন্ত না হবে, মানুষ যতক্ষণ পর্যন্ত পুলিশকে আস্থায় না নিবে, ততক্ষণ পর্যন্ত এই সামাজিক অস্থিরতা বন্ধ হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।